দেরি হয়ে গেল। নিন শুরু করুন। একদিন এই বিষয় সম্পত্তি আমিই দেখাশোনা করেছি, এবার শাহেদের নামে লিখে দিতে চাই। দিন না, আমি সপ্তাহ খানেকের মধ্যে দলিলপত্র তৈরি করে আপনাদের মা ছেলে দস্তখত নিয়ে নেব। হ্যাঁ, কিন্তু মা, এর মধ্যে কিন্তু কি আছে খোকা? সম্পত্তির দায়িত্ব বুঝে নেবার ব্যাপারটা সিলেট থেকে ফিরে আসি, তারপর হবে। সে কি, সিলেট কেন যাবি? সিলেটের চা বাগানগুলো বিক্রি করে ঢাকায় জাহান গ্রুপের ব্যবসা বাণিজ্যকে বড় আকারে গড়ে তোলার ইচ্ছা আমার। অবশ্য তোমার অনুমতি পেলে। পাগল ছেলে, তোর ব্যবসা তুই বাড়াবি, এটা আমার অনুমতির প্রয়োজনটা লাগবে কেন? লাগে লাগে, তোমার সাহেব যত বড়ই হোক না কেন, তোমার কাছে সেটা খোকা। হ্যাঁ রে খোকা, আমার আরেকটা আবদার রাখবি? সর্বনাশ মা, তুমি তো কখনো আবদার করো না, হুকুম করো। ঠিক আছে, আবদার না, হুকুম করছি। সিলেট থেকে ফিরেই তুই মির্জা হাবিবের মেয়ে মির্জা শাহনামাকে এবারের বউ করে আনবি। মা, কেবল দেশে ফিরলাম, আগে ব্যবসা বাণিজ্যটা মজবুত করে নেই, তারপর তোমার হুকুমটা নিয়ে ভাবা যাবে। তাহলে কাল সকালে আমি সিলেট যাচ্ছি। হ্যাঁ আচ্ছা বাবা। কামালউদ্দিন, জি বড় মা। শাহেদের সিলেট ফ্লাইটের টিকিট। মা, আবার ফ্লাইট? দীর্ঘ 16 ঘন্টা ফ্লাইটে কাটিয়েছি, এবার বাই রোডে গাড়ি নিয়ে যাব। শুনছো, তোমার একমাত্র ছেলে শাহেদ অনেক দিন পর দেশে ফিরেছে। ওর লেখাপড়া শেষ, এবার ওর একটা বিয়ে দিতে হবে। এতে তোমার ছেলের বউয়ের জন্য যে গহনা রেখে গিয়েছিলে সবই আছে। সীতাহার, ঝুমকো, সিথিপাটি, কোমর বিছা সবই আছে এতে। সোনার বল পায়ে দিয়ে বৌমা আমার আলতারাঙ্গা পায়ে যেদিন জাহান মঞ্জিলে প্রবেশ করবে, সেদিন দুনিয়া শুদ্ধ লোককে ডেকে আমি দেখাবো, বলবো দেখো দেখো জাহান মঞ্জিলের নতুন বৌমাকে দেখো। হ্যাঁ গো, এটাই তো আমাদের বংশের বধূবরণের রেওয়াজ। আমি তো অক্ষরে অক্ষরে পালন করব। ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি নাও, দুজনে প্রেমে হইনি। ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি নাও। বস, আপনার শত্রুর গাড়ি দুমড়ে মুচড়ে পাহাড়ের নিচে ফেলে দিয়েছি। আর শাহেদ সিদ্দিকী? গাড়িটা নিচে পড়ে যেভাবে ফেটে ফুটে আগুন ধরলো, তাতে শাহেদ সাহেবের এতক্ষণে পুড়ে কাবাব হয়ে যাবার কথা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার সাহেব যেখানে অ্যাক্সিডেন্ট করেছে আমি সেখানে যাব, নিজের চোখে আমি সবকিছু দেখব। ভয়ঙ্কর পাহাড়ের নিচে ওই করুণ দৃশ্য দেখলে আপনি অসুস্থ হয়ে পড়বেন বড় মা। না, আমি কারো কথা শুনবো না কামালউদ্দিন, আমি যাবই। বেগম মমতাজ জাহান। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে। ম্যাডাম, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, নদীতেও ডুবুরি লাগিয়েছি।
কিন্তু সাহেদ সাহেবের লাশটা আপনারা ঢাকায় ফিরে যান, লাশটার খোঁজ পেলে আপনাকে খবর দেব। হ্যাঁ তাই করুন ইন্সপেক্টর। আসুন ম্যাডাম। দারোয়ান, হুজুর, বেগম সাহেবের জুতো। বেগম সাহেবা, আপনার খাবার। জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। এসব তুমি কি বলছো? বড়মা দেবেন দায়িত্বভার, আর আমি সেই সুযোগে এই দানপত্রের দলিলে সই করিয়ে নেব। দানপত্রের দলিল? কি লিখেছো? পড়ো না গো শুনি। ও হ্যাঁ। আমি মুমতাজ জাহান কারো প্ররোচনায় না পড়ে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জাহান গ্রুপের সমুদয় সম্পত্তি আমার দেবর পুত্র কামাল উদ্দিনকে দান করিলাম। আমি মমতাজ জাহান আমার অসুস্থতা জনিত কারণে জাহান গ্রুপের সমস্ত ব্যবসা বাণিজ্য দায়িত্বভার আমার দেবর পুত্র কামাল উদ্দিনের উপর ন্যস্ত করিলাম। বড়মা, এসেছো কামাল উদ্দিন? এসো বৌমা। আমি উকিল সাহেবকে দিয়ে সব কিছু রেডি করে রেখেছি। বৌমা, দলিলটা কামাল উদ্দিনকে দাও, দেখে নিক। না না বড়মা, আমার আর দেখার কি আছে, আপনি সই করে দিন। বেগম সাহেবা, ছোট সাহেব ফিরে আছে। কে ফিরেছে? ছোট সাহেব। হ্যাঁ সাহেব, আমার সাহেব বেঁচে আছে। আমার সাহেব। সাহেব! মা, 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 মা গো, মা। সাহেব, মানিক আমার, তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ মা, তোমার দোয়ায় আমি ফিরে এসেছি। চল বাবা, ঘরে চল। ও আশা, এই আশার জন্যই আজ তুমি তোমার সাহেবকে ফিরে পেয়েছো মা। এসো। মেয়েটিকে জাহান মঞ্জিলে এনেছো কেন? ও তোমার পুত্রবধূ মা। আমার পুত্রবধূ? হ্যাঁ। মেয়েটির পরিচয় কি? ইয়ে, আমাদের চা বাগানের কালু চাচার মেয়ে। মানে দারোয়ান কালুর মেয়ে? সাহেব, আয়। বড়মা, আমি আপনার কাছে যাচ্ছিলাম। কি ব্যাপার?
ব্যাংককের থিউসান কোম্পানি হুম। ফ্যাক্সে জানিয়েছে যে নিশ্চয়ই ওই বিজনেস সম্পর্কে, যেটা ওরা শাহেদের বাবার সঙ্গে করতে চেয়েছিল। জি। ওদের জানিয়ে দাও কালই তুমি আর শাহেদ ব্যাংকক রওনা দিচ্ছ। কালি হ্যাঁ। শাহেদ ভাইজান কেবল নতুন বউ নিয়ে ফিরলেন। কামালউদ্দিন, যা বললাম তাই করো। যাও, টিকিটের ব্যবস্থা করো। খোকা, তুই তো বলেছিলি আগে ব্যবসা তারপর বিয়ে, কিন্তু তুই তোর কথা রাখতে পারিসনি। এবার ব্যাংককের ব্যবসাটা ফসকে যাক, এটা তো নিশ্চয়ই তুই চাইবি না। না। যা, গোছগাছ করে নে, কাল সকালেই রওনা দিবি। ঠিক আছে মা, আমি যাব। ইয়ে, কি রে, কিছু বলবি? না মা, বলছিলাম কি, তুমি তো আশাকে আমাদের বংশের। রেওয়াজ মতো বধূবরণ করিনি, এই তো। হ্যাঁ মা। পাগল ছেলে, এ নিয়ে ভাবছিস কেন? আমি বৌমাকে এমন ভাবে বরণ করে নেব, দুনিয়া শুদ্ধ লোক তাই দেখে থ হয়ে যাবে। ও হ্যাঁ, এই দলিলটা একটা সই দিয়ে যা তো বাবা। কিসের দলিল? তোর সম্পত্তি বুঝে নেবার। অ্যাটর্নি সাহেবকে দিতে হবে। ঠিক আছে। দলিলটা রেজিস্ট্রি করিয়ে নেব। আমার কথার অবাধ্য না হবার জন্য আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি বাবা। আসি মা। আশা, আগামীকাল আমাকে একটু ব্যাংকক যেতে হচ্ছে। ব্যাংকক যাবে কেন? বাবার পছন্দের একটা ব্যবসা ছিল। তাই বলে বাড়িতে আসতে না আসতে? মাদের রকচটা হয়তো বলে বসবেন, বিষয় সম্পত্তি তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই বউ নিয়েই থাক। ও, তাহলে আমার চেয়ে ব্যবসাটা তোমার কাছে বড় হলো? লক্ষ্মীটি মাত্র 7টা দিন, কন্ট্রাক্টটা সই করে সোজা তোমার কাছে চলে আসবো। এই কদিন তোমাকে না দেখলে, তোমাকে কাছে না পেলে আমার ভীষণ খারাপ লাগবে। আর যদি ফিরে না আসি, ওখানে আর একটা জুটিয়ে নেই তখন? ছি, এসব কি বলছো? দূর পাগলি, ঠাট্টা করছিলাম। এই, আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয় কিসের? আমি আছি না। তুমি তো থাকছো না। আচ্ছা, হুম, একটা কাজ করি না, তুমি ব্যাংকক থেকে ফেরার আগে আমি না হয় বাবাকে দেখে আসি। হুম, ব্যাংকক থেকে ফিরে দুজনে একসাথে বাবাকে দেখে আসবো। হ্যাঁ, দেখে এসো। ছাড়ো তো, এখন ওসব হবে না। কেন? শরীরটা ভালো না, 2-3 দিন তোমাকে লুকিয়ে বমি করেছি। বমি? বমি করলে কি হয়? যা, বলতে পারবো না। বুঝেছি, কিছু একটা হতে চলেছে, মানে কেউ বোধহয় মা হতে চলেছে, তাই না? জানি না, যাও। কামালউদ্দিন, জি বড় মা। তুমি তো সাথে যাচ্ছ, ব্যবসার চুক্তিটা সই না করে ফিরবে না। কিন্তু আশা আসছে না কেন? আশাকে আমি বলে দিব, দেরি হলে ফ্লাইট মিস করবে। তুই যা। ইয়ে, হ্যাঁ, বললাম তো তুই যা। চলুন ভাইজান, আসুন আসুন। ওখানেই দাঁড়াও, সামনের সিঁড়িগুলো পার হয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কেন মা?
বউ সেজে ঘোমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই মমতাজ জাহানের পুত্রবধূ হওয়া যায় না? সাহেবের কাছে নিশ্চয়ই শুনেছ আমাদের বংশে বধূ বরণের একটা রেওয়াজ আছে। আমি সে রেওয়াজ মতো তোমাকে বরণ করে নিইনি। কেন নিইনি এখন তুমি ভালো করেই বুঝতে পারছো। এসব আপনি কি বলছেন মা? ঠিক বলছি। আমার সাহেবকে দুর্ঘটনা থেকে উদ্ধার করে ওর জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছো, তাতে তুমি আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে আর সাহেব সিদ্দিকীর সম্পত্তির উপর ভাগ বসাবে। সামান্য একটা দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললেই বোধহয় জবাব আপনি পেয়ে যেতেন মা। আমার জবাব আর আমার ছেলের জবাব একই। তফাৎ শুধু এটুকুই, আমি মুখে তোমাকে অস্বীকার করার স্পর্ধা দেখাতে পারি, সাহেব মুখে পারেনি, কাগজে কলমে তোমাকে অস্বীকার করেছে। কি এটা? তালাকের দলিল। সাহেব তোমাকে তালাক দিয়েছে, এটা তারই দলিল। সাহেব যখন বুঝতে পারলো সামান্য একটা দারোয়ানের মেয়েকে বিয়ে করার জন্য এত বড় বিষয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই সে রাজি হলো তোমাকে তালাক দিতে। দেখলে না কেমন তাড়াহুড়ো করে তোমাকে ফেলে ব্যাংকক চলে গেল, শুধু সামনাসামনি তোমাকে বলতে পারবে না তাই। ঘাবড়িও না, তোমাকে নিয়ে দুদিন ফুর্তি করার দামও সে দিয়ে গেছে। এই নাও 1 লাখ টাকা। রাতে শাহেদের সাথে তোমার কথায় বুঝতে পেরেছি তোমার গর্ভে শাহেদের সন্তান। মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা এ বংশের পুরুষদের অভ্যেস। তাই বলে ওই ফুর্তির আপদটা নিয়ে আবার জাহান মঞ্জিলের দরজায় এসে দাঁড়িও না। আর একটা কথা পরিষ্কার জেনে যাও, তোমার গর্ভের সন্তানের কসম সাহেবের মুখোমুখি হবার চেষ্টা ভবিষ্যতে আর কোনোদিন করবে না, বুঝেছ? যাও। দাঁড়ান। বেগম মমতাজ জাহান, আমার সাথে এই জঘন্য নাটক আপনি কিংবা আপনার সন্তান সাহেব সিদ্দিকী যিনি করে থাকুন না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আপনাদের সাফ সাফ একটি কথা বলে দিতে চাই, হতে পারি আমি গরিব দারোয়ানের মেয়ে, তাই বলে একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যা আছে, দেহে শক্তি আছে, মগজে বুদ্ধি আছে, শক্ত একটা চরিত্র আছে আমার। সবার উপরে আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহর কসম আমি আপনার এই রংমহলে থুতু ফেলতে আসবো না, আপনার সন্তান সাহেব সিদ্দিকীর সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না, কোনোদিন না। এই নিন আপনাদের ভণ্ডামির দলিল, এই নিন আপনাদের পাপ পাঠানো টাকার বঞ্চিত। ওষুধটা খেয়ে নিন। ভাইজান, আশাকে খবর দিব। খবর কি? যে ধাক্কা মারছি সিধা ব্রিজ ভেঙে পানিতে মরে গেছে। পাবলিকের হাউকা হই না ভাই গেছি, তয় আপনি শিওর থাকতে পারেন বাঁচবো না।
ঠিক আছে, তুই যা। সেলাম। কামালউদ্দিন, ঢাকার লোকজন গেল কোথায়? ফোনই ধরছে না। হ্যালো। মা, ব্যাংকক থেকে সাহেব বলছি। কি হলো মা, কোথায় ছিলে? এতক্ষণ থেকে রিং হচ্ছে। এই তো এখানেই। বল। বিজনেস ডিলটা শেষ, আমরা কালই রওনা দিচ্ছি। মা, আশাকে একটু দাও। আশা? আশা নেই। নেই মানে? একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? কি হয়েছে মা? আশা কাউকে না জানিয়ে বোধহয় ওর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। হ্যাঁ, যাচ্ছিল। তারপর? রাস্তায় একটা ট্রাকের ধাক্কায়। বলো মা, আশা বেঁচে আছে? না। হ্যাঁ? আরো দুঃখের কথা, আশার লাশটাও খুঁজে পাওয়া যায়নি। যে ব্রিজের উপর দুর্ঘটনাটা ঘটে, সেই ব্রিজের নিচে নদীতে ডুবুরি নামিয়েও লাশটা পাওয়া গেল না। খোকা, নিন, ওষুধটা খেয়ে নিন। আমি এখানে কেন? আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। সাহেব যখন বুঝতে পারলো সামান্য একটা দারোয়ানের মেয়েকে বিয়ে করার জন্য এত বড় বিষয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই সে রাজি হলো তোমাকে তালাক দিতে। আর একটা কথা পরিষ্কার জেনে যাও, তোমার গর্ভের সন্তানের কসম, সাহেবের মুখোমুখি হবার চেষ্টা ভবিষ্যতে আর কোনোদিন করবে না। ওই যাই রে। তাই তো, আসবো নাকি? আমরাও আসি। গুন্ডাদের হাত থেকে বাঁচাতে না পারেন ভালো কথা, কিন্তু বেহায়ের মতো আসবেন না। আরে আজ আমি তোমারে বাঁচাবো, কাল আরেকজনে বাঁচাইবো, পরশু বাঁচাইবো কে? হ্যাঁ, আরে একবার সাহস করে উঠে দাঁড়াও। নিজের শক্তি দিয়ে নিজে লড়ো, অন্যের শক্তি দিয়ে লড়াই হয় না। ধরো, উঠাও লাঠি। না, লাঠি উঠাও। বাবা, মাইরা চাকরা চুর, মান্নার তেলেও কাম হইব না। যা ভাত। আহো আহো, আরে মায়ের বুকের দুধ খাইতে খাতে আয়, লাগল লাগে। আরে শালা চলে গেল। সুলতানা রাজিয়া, বীরাঙ্গনা সখিনা, তারপরেই তুমি। ঠিক কাজটা করছো। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, কেউ কারো সাহায্য করে না, নিজেকে নিজে সাহায্য করতে হয়। আত্মনির্ভরশীল হও, কাজে লাগবে। আমার লাঠিটা ফেরত দাও, দাও। চলি। এই যে শুনুন, এত গভীর রাতে একটা মেয়েকে এইভাবে ফেলে আপনি চলে যাবেন? তো কি করব? তোমাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেবো? কথা বলছো না কেন? বাড়ি থাকলে তো পৌঁছে দেবেন। হ্যাঁ,
সে কি, বাড়ি নেই? এখন কি হবে? আমি কি জানি। হ্যাঁ? হ্যাঁ। দেখো মেয়ে, একটা কাজ করতে পারো। স্বাধীনতার পর আমি একটা বস্তি বানিয়েছি, নাম গরিবের বস্তি। তুমি চাইলে তোমার ঠাঁই সেখানে হতে পারে। তোমার মতো আরো অনেকে সেখানে আছে, যাবে? আরে বাবা, ভয়ের কিছু নেই। আমি ভিলেন না, আবার নায়কও না। ভাই হিসেবে আমার সঙ্গে যেতে পারো অতি স্বাচ্ছন্দ্যে। চলো। তোমার তো বাড়ি নেই, ঠিকানা নেই, বা থাকলেও আপাতত আমাকে বলতে চাচ্ছ না। নিশ্চয়ই তোমার একটা গল্প আছে, হ্যাঁ? আমাকে বলবে? বলবো, তোমাকে সব বলবো। হ্যাঁ, এখন না, আগে চলো গরিবের বস্তিতে যাই, তারপর। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। এই নাও চাবি। দরজা ইচ্ছে করলে বন্ধও রাখতে পারো, খুলেও রাখতে পারো। এটা গরিবের বস্তি, কোনো সমস্যা নেই। ভাই, আমি কে, কি, কোথায় থাকি শুনতে চেয়েছিলে, শুনবে না? সে পরে শোনা যাবে, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। আগে পোড়া পেটের জন্য কিছু ব্যবস্থা করি। আরে ভাই, এই ভাত, টাটকিনি মাছের ঝোল, ডাল, পেঁয়াজ, মরিচ, লেবু আমার ঘরে যা আছে নিয়ে আয়। ঠিক আছে। আর শোন, খাবারগুলো গরম করে আনবি। আচ্ছা। হ্যাঁ, বলো, তোমার জীবনের গল্পটা শুনি। রাঙাছড়ি টি গার্ডেনের দারোয়ান আর কি করেছি বাবাজি, আপনার ভাগ্য ভালো, আপনি সাক্ষাৎ মা সাবিত্রী হাতে পড়েছেন। অজানা অচেনা বেহুশ একটি লোকের জন্য মা আমার তিনটি দিন কি অক্লান্ত সেবা যত্নই না করেছে। কবিরাজ কাকা, বাড়ি ঘরের ঠিকানাটা বলুন, কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিই। না না, আপনাকে আর ঝামেলা জড়াতে চাই না। চলাফেরার শক্তিটা ফিরে পেলেই নিজে গিয়েই খবর দেব। নিন, হা করুন। কে আপনি? কোন সাহসে কেন এক গরিব দারোয়ানের ইজ্জতের উপর হামলা করেছেন? কি বলছেন আপনি? গ্রামের লোকেরা যা বলছে আমিও তাই বলছি। আহা, গ্রামের লোকেরা যা খুশি তাই বলতে পারে, কিন্তু আপনি তো আশার বাবা, ওসব নোংরা কথা আপনার মুখে মানায় না। বক্তৃতা না দিয়ে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। এই দুর্বল শরীর নিয়ে উনি এখন কোথায় যাবেন বাবা? দুর্বল শরীর মানে? অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মুড়ং নদীর ধারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। সেখান থেকে আমি ওকে তুলে এনে আশ্রয় দিয়েছি। কবিরাজ কাকার সাহায্যে ওকে এই কটা দিনে সুস্থ করে তোলার চেষ্টা করেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ওরা? না বাবা, তোমার মেয়ে এমন কিছু করেনি যাতে লজ্জায় তোমার মাথা কাটা যাবে। আপনার পরিচয়? আমার নাম শায়াদ সিদ্দিকী। সিদ্দিকী টি স্টেটের মালিক বেগম মমতাজ জাহান আমার মা। চা বাগানে আসার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায়। ছোট সাহেব, আপনি বেঁচে আছেন? হ্যাঁ, আল্লাহ লাখ লাখ রহমত। আপনি আপনি কি করছেন? কি করছি? কদিন আগে এই হাত দিয়ে বেগম মমতাজ জাহানের জুতো সাফ করেছি, আর আজ সেই হাত তার পুত্রের পা স্পর্শ করবে, তাতে বাধা কিসের ছোট সাহেব? আপনি তো আমার মালিক। আমার আপনার সবার মালিক উপরওয়ালা। হ্যাঁ, ওকে দেখতে পাই না, আপনাদের দেখতে পাই। উনি দোয়া দেন, আপনারা ভাগ দেন। হ্যাঁ, উনি সব দেন, মানুষ উসিলা মাত্র। এই যেমন আপনার মেয়ের উসিলায় আমি নতুন জীবন পেয়েছি। এটা কি উপরওয়ালার ইঙ্গিত নয়? এই কদিনে আশাকে আমি ভালোবেসে ফেলেছি। ওকে বিয়ে করে জাহান মঞ্জিলের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। আপনি হ্যাঁ বলুন বাবা। বাবা হ্যাঁ বলার আগে আমার মতামতটা একবার জেনে নেবেন না ছোট সাহেব? তুমি
তুমি আমাকে ফিরিয়ে দিও না আশা। জাহান মঞ্জুলের পুত্রবধূ হবার লোভে তো সেদিন আপনাকে নদীর পাড় থেকে তুলে আনেনি সাহেব সাহেব। আমি কি জানতাম দুর্ঘটনায় আমি মরতে বসবো? আমি কি জানতাম আশা নামের এক নারীর অকৃত্রিম সেবার যত্ন আমাকে নতুন জীবন দান করবে? তখন কিছুই জানতাম না। বাবা, জন্মের পর আশা ওর মাকে হারিয়েছে। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনো কষ্ট বুঝতে দিইনি। আর ছোট সাহেব নয়। তাহলে কি বলে ডাকবো? আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এর বংশে বধূবরণের একটি চমৎকার রেওয়াজ আছে। দেখো, মা তোমাকে সেই রেওয়াজ মতো বরণ করে বুকে টেনে নেবেন। এই যেমন আমি তোমাকে এইভাবে বুকে টেনে নিলাম। তারপর গুন্ডাদের তাড়া খেয়ে তোমার সাক্ষাৎ পেলাম আলী ভাই। আমার জীবনের গল্প শুধু তুমিই জানলে, আর কেউ জানুক এটা আমার ইচ্ছে নয়। কথা দাও, কাউকে বলবে না কোনোদিন। সে কি? কি হলো? শরীর খারাপ? ডাক্তার ডাকবো? উতল হয় না ভাই, এত কিছুর পরেও ওই শত্রুপক্ষের একজন আমার পেটে ঠাঁই করে নিয়েছে। এই যে বলেন ভাবি সাহেবা, শাহেদের মতো ছেলেই হয় না। আপনার মেয়েও কম যায় না। শাহেদ, বলো। এভাবে আর কতদিন চলবে? বছর তো ঘুরতে চললো, এবার একটা বিয়ে শাদির কথা ভাব। এই যে মির্জা হাবিব এসেছেন, ওর একমাত্র মেয়ে মির্জা শাহনামার সাথে তোর বিয়ে পাকা করতে। ভালোই হয়েছে, আজ কথাটা পাকাপাকি হয়ে যাক। হাবিব চাচা, ভালো করে শুনুন। আমি একবার বিয়ে করেছিলাম, আর এই বিয়েটাই আমার জীবনের প্রথম এবং শেষ বিবাহ। আশা আমার একমাত্র বিবাহিতা স্ত্রী। কি ছেলে হইছে, ছেলে। নগদ 1 লাখ টাকা বিলিয়ে দেবার পরও বস্তিবাসীরা তোমাকে জখম করেছে। শুধু জখমই না, অপমানও করেছে। আমাকে না, আপনাকেও বলেছে, যা তোর সাহেব সিদ্দিকীরে গিয়ে বলগা, যদি সাহস থাকে সে নিজে এসে আমাদেরকে উচ্ছেদ করে। একটা মাস্তান যুবক, এই রবিন না ফবিন কি যেন না, যেমন হাত চলে তেমনি মুখো। আরো যে কত কুচ্ছিত গালাগালি দিল। ছি ছি ছি। কামালউদ্দিন, ওই বস্তিতে বুলডোজার চালাবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই বস্তির পজিশন নেব। গরিবের বস্তিতে আর বুলডোজার চালাবেন না। ভাইজান, এই সেই মাস্তান যুবক রবিন। ও, আপনি তাহলে সেই অত্যাচারী শাহেদ সিদ্দিকী। এখন আমি বুঝতে পারছি সেদিন তোমার মাকে নিয়ে মিথ্যে চাকরি খোঁজার অজুহাতে তুমি আমার অফিসে কেন গিয়েছিলে।
সেদিন হয়তো ফায়দা লুটতে পারোনি, তাই আজ বস্তিবাসীর লিডার হয়ে দুপয়সা কামানোর জন্য গুন্ডামি মাস্তানি শুরু করেছো। গুন্ডামি মাস্তানি তো আপনি করতে এসেছেন। বুলডোজার আর সন্ত্রাসী বাহিনী নিয়ে গরিবের বস্তি জবরদখল করতে এসেছেন। স্টপ, ইউ ব্লাডি ফুল। জবরদখল নয়, নিজের জমি দখল নিতে এসেছি। মিথ্যে দলিল আর গুন্ডা বদমাশের সাহায্য নিয়ে কেউ নিজের জমি দখল করতে আসে না মিস্টার শাহেদ সিদ্দিকী। স্কাউন্ড্রেল, কোন মূর্খ অশিক্ষিত বাবা মায়ের সন্তান তুই? তারা তোকে মুরব্বীদের সাথে কি করে কথা বলতে হয় শেখায়নি? চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়ি চড়ে বেড়ান। আপনার বাবা মা কি আপনাকে অন্যের বাবা মার প্রতি কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? How dare you teach me manner? You uneducated? Excuse me! I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek, hit him with a blow on his face. That's the lesson I've learned. তিন দিনের মধ্যেই বস্তি খালি করে না দিলে সন্ত্রাস দমন আইনে আমি তোমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেব। এসো। মা, ওই লোকটিকে তুমি মারতে নিষেধ করলে কেন? লোকটি কে মা? রবিন, ওই লোক শাহেদ। চুপ করো, চুপ করো। তুমি চুপ থাকলেও আমি আর চুপ থাকবো না। না, তুমি চুপ করো, চুপ করো। না মামা না, তুমি আমাকে সব খুলে বলো। আমার মার জীবনে কি এমন রহস্য লুকিয়ে আছে যে বলো, জবাব দাও। রবিন, ওই শাহেদ সিদ্দিকী তোর বাবা। ওই শাহেদ সিদ্দিকীর মা তোকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোর মাকে জাহান মঞ্জিল থেকে দারোয়ানের মেয়ে বলে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। মা, এসব কি সত্যি? চুপ করে থেকো না মা। কেন এতদিন শাহেদ সিদ্দিকীর কথা আমার কাছে গোপন করে রেখেছিলে মা? বলো। তুমি নীরবে সব অন্যায় মেনে নিলেও আমি তা মানতে পারবো না। আমি শাহেদ সিদ্দিকীর মোকাবেলা করে এই অন্যায়ের প্রতিশোধ নেবই। আমি শাহেদ সিদ্দিকীকে ছাড়বো না মা, আমি তাকে ছাড়বো না। না, বোমার সুতায় আগুন লাগছে, বোমা ফাটতে দাও। পুলিশ কমিশনারকে ফোন করেছো? জি ভাইজান। কি বলেছো? জি বলেছি, এই বস্তি দখল নেওয়ার জন্য পুলিশের সাহায্য দরকার। উনি কি বললেন? একজন ইন্সপেক্টর পাঠাচ্ছেন ব্যাপারটা নিয়ে বিশদ আলোচনার জন্য। ইন্সপেক্টর কখন আসবেন? এতক্ষণে নিশ্চয়ই রওনা হয়ে গেছেন। তুমি অফিসে থাকো, আমি যাচ্ছি। স্যার, দুটোই আপনি বীমা কোম্পানির সাথে জাহান মঞ্জিলে। হ্যাং ইয়োর বীমা কোম্পানি, হ্যাং ইয়োর জাহান মঞ্জিল। আই এম সরি মিস লিলি, আজ আর কারোর সাথে দেখা হবে না। এই যে শুনুন, কোথায় যাচ্ছেন? শাহেদ সিদ্দিকী, মিস্টার শাহেদ সিদ্দিকীর সাথে আমার কথা। সরি, উনি এখন নেই। মিথ্যা বলবেন না, আমি খোঁজ নিয়ে এসেছি উনি এখন অফিসে ছিলেন, এইমাত্র নেমে গেলেন। কিভাবে নামলেন? সিঁড়িতে তো দেখলাম না। উনি সিঁড়ি দিয়ে চলাফেরা করেন না, লিফটে করেন। Shit! Bloody hell! স্যার, আপনার ফোন। হ্যালো। রবিন অফিসে এসেছে, ভীষণ উত্তেজিত।
এখন কোথায়? সিঁড়ি দিয়ে নামছে। হুম। সিকিউরিটি, টেক কেয়ার অফ দ্যাট বয়। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি গুলি করিনি। আমি শুধু একবার আমার পিতা নামের কলঙ্ক ওই শাহেদ সিদ্দিকীর মোকাবেলা করতে চাই। প্লিজ, আমি গুলি করিনি। কি বললে কামালউদ্দিন? শাহেদ সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছে? জি বড়মা, এই শাহেদ ভাইকে ইন্টারন্যাশনাল ক্লিনিকে নিয়ে এসেছি। আপনি জলদি আসুন। আমি এক্ষুনি আসছি। মা, রবিন! মা, রবিন! শাহেদ! শাহেদ মাই সন! কারা তোকে গুলি করেছে? ডাক্তার! 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 ডাক্তার, আমার শাহেদ! ডোন্ট বি এক্সাইটেড। আপনার ছেলের হাতে অপারেশন করে গুলি বের করেছি। রবিন, তুই বল, এই কাজ তুই করিসনি বাবা? কোন কাজ? ওই লোকটাকে তুই তুই গুলি করিসনি? গুলি যেই করে থাকুক মা, শাহেদ সিদ্দিকীর শাস্তি হওয়া দরকার। দেখেছেন আপনার ছেলের মাস্তানি তেজ এখনো কমেনি। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, আমার রবিন মাস্টার নয়, সন্ত্রাসী নয়। রবিন নির্দোষ। কোটিপতি শাহেদ সিদ্দিকীর অফিসে গিয়ে তাকে আহত করেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও কি বলতে চান রবিন সন্ত্রাসী নয়? ইন্সপেক্টর সাহেব, রবিন যদি সত্যি তাকে আহত করে থাকে, তাহলে জেনে রাখুন, রবিনকে সন্ত্রাস করতে বাধ্য করেছে আপনাদের এই কোটিপতি শাহেদ সিদ্দিকী। থানায় এসব বলে কোনো লাভ নেই। মিস্টার শাহেদ সিদ্দিকীর মা বেগম মমতাজ জাহান এক্ষুনি থানায় এসে মামলা দায়ের করবেন। যা বলার তাকেই বলবেন। কামালউদ্দিন! বড়মা, আপনি এত ভেঙে পড়বেন না, ভাইজান ঠিকই সুস্থ হয়ে উঠবেন। কামালউদ্দিন, জি। তুমি শাহেদের সিঙ্গাপুরের ফ্লাইটটা কনফার্ম করো। আমি থানায় যাচ্ছি। রবিন, তুই চিন্তা করিস না, শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোর জামিন নেব বাবা। তুমি এখানে? হ্যাঁ, আপনার সন্তানের পক্ষ হয়ে আমার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছেন। ও, তোমার ছেলেই তাহলে সেই আসামি? গুন্ডামি বদমাইশির অপরাধে তোমার ছেলেকে কলেজ থেকে বের করে দিয়েছি বলে তুমি তাকে সন্ত্রাসের পথে ঠেলে দিয়ে আমার ছেলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছো? প্রতিশোধ? প্রতিশোধ যদি নিতেই চাইতাম, তাহলে এতদিনে জাহান মঞ্জিলে আপনার নাম নিশানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার সন্তানকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার চক্রান্ত তুমি করেছিলে, সেটা আমি বুঝে ফেলেছি। জেনে রেখো, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা, তা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ইন্সপেক্টর, আসামি কোথায়? আসসালামু আলাইকুম। ছেলে ম্যাডাম। সিদ্দিকী বংশের রক্ত, এই রক্ত আমি কিছুতেই কলুষিত হতে দেব না।
ইন্সপেক্টর, আমি ওর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, মনে কিছু নেবেন না ম্যাডাম। শুনলাম আসামির সাথে শাহেদ সাহেবের পিতা পুত্রের সম্পর্ক। শাট আপ। আচ্ছা ইন্সপেক্টর, আসামি যে কাজ করেছে তাতে তার শাস্তির পরিমাপটা কি হতে পারে? ইটস এ কেস অফ অ্যাটেম্প টু মার্ডার, হত্যার উদ্দেশ্যে আঘাত। আদালত চাইলে যাবজ্জীবনও হতে পারে। দ্যাটস গুড। তুমি আমার ছেলেকে খুন করতে চাও কেন? আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আপনার ছেলে আমার মার অধিকারকে খুন করেছেন। বলুন, কিসের অহংকারে সেদিন আপনি আমার মাকে জাহান মঞ্জিলে পুত্রবধূ স্বীকৃতি দেননি, যার কারণে আজ আমি পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়েছি। আর আমার মা তার স্বামীকে হারিয়ে আজ হয়েছে লাঞ্ছিতা। আজ এসেছেন আমার বিরুদ্ধে মামলা করতে, না? না রবিন, না, আমি তোমাকে থানা থেকে মুক্ত করতে এসেছি। তবে একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে জাহান মঞ্জিলেই থাকতে হবে। না, যেই জাহান মঞ্জিলে আমার মার স্থান হয়নি সেই জাহান মঞ্জিলে আমাকে থাকতে হবে? প্রশ্নই আসে না। রবিন, ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার দাদিমা, তুমি আমার শাহেদ সিদ্দিকীর সন্তান। তোমার শরীরে সিদ্দিকী বংশের রক্ত, তাই এই জাহান মঞ্জিলের দরজা শুধুমাত্র তোমার জন্যই খোলা রয়েছে, তোমার মায়ের জন্য নয়। বলো রবিন, বলো তুমি আমার শর্তে রাজি? ভেবে দেখো রবিন, শাহেদ সিদ্দিকীর একমাত্র উত্তরাধিকারী হয়ে ভবিষ্যতে তার বিষয় সম্পত্তি, শান শওকত, আভিজাত্য একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও, তাহলে আমার ছেলেকে তুমি খুন করতে চেয়েছিলে, এই অভিযোগে তোমার বিরুদ্ধে সন্ত্রাসী আইনে আমি মামলা দায়ের করব। তাতে সারা জীবন ওই জেলের অন্ধকারে ধুকে ধুকে মরবে, যেখানে তুমি চিৎকার করলেও কোনোদিন তোমার মাকে পাবে না। বলো, তুমি জেলের অন্ধকারে পচে মরতে চাও, নাকি জাহান মঞ্জিলের অধিকার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বাঁচতে চাও? দাদিমা, আমি যাব। দাদিমা, আমি যাব। শান্ত হও দাদু ভাই, শান্ত হও। আমি ইন্সপেক্টর সাহেবকে বলে যাচ্ছি, তুমি একটা বন্ড সই করে বাড়ি চলে যাও। কাল সকালে আমি তোমাকে নিতে আসবো। আসি দাদু ভাই। কই, ওরা তো তোকে আটকে রাখতে পারলো না বাবা। অন্যায়ের জয় কখনো হতে পারে না। রবিন, রবিন, রবিন! আবার কোন মতলব নিয়ে এখানে এসেছেন? কেন মনিনি, গতকাল তোমাকে বলেছিলাম না, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা তা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। তাই আমার দাদু ভাই রবিনকে আমি নিতে এসেছি। দাদু ভাই রবিনকে নিতে এসেছেন? হ্যাঁ, যে অহংকারী নারী স্বামীর জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার সন্তান রবিনকে তার বাবার আদর থেকে বঞ্চিত করেছে, সেই অহংকারী নারীর সাথে আমার রবিন কোনোদিন যেতে পারে না। কারণ আমার রক্ত মাংসে, আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান।
কোথায় যাচ্ছিস? কেন দাদিমার সাথে? কি কি বললি তুই? আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা জেনেও তুই ওই জাহান মঞ্জিলে যেতে চাইছিস? হ্যাঁ, যেতে চাইছি। জন্মের পর থেকে তুমি আমাকে বলেছো আমার বাবা হারিয়ে গেছে, কিন্তু কিন্তু আজ যখন জানতে পারলাম আমার বাবা কে, কি আমার পরিচয়, তখন আমি আমার বাবার কাছেই ফিরে যাব দাদিমার সংসারে। রবিন, লক্ষ্মী বাপ আমার, তুই আমাকে ছেড়ে যাস নে। তোর প্রতি আমার যে বিশ্বাস, তোকে নিয়ে আমার যে গর্ব, তা তুই ভেঙে চুরমার করে দিস নে রবিন। আমাকে তুমি বাধা দিও না মা। আমার জন্য তুমি কি করেছো? এই নোংরা বস্তির দুর্গন্ধ আর দুবেলা দুমুঠো ডাল ভাত ছাড়া তুমি আমাকে কি দিয়েছো বলো? আরে পাগল, মায়ের বুক নিংড়ানো আদর ছাড়া সন্তানকে মা আর কি মূল্যবান বস্তু দিতে পারে? আমি তোকে তাই দিয়েছি। আমি যে তোর গর্ভধারিণী মা। পিতা বেঁচে থাকতে সন্তান কোনোদিন তার মায়ের পরিচয়ে পরিচিত হতে পারে না। এসো দাদিমা। তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, ওরে তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, বুকের কি হলো আলী ভাই? এমন কেন হলো, কেন হলো? বুঝি না বোন, বুঝি না। হিসাব মিলে না। সুটকেসটা ওপরে নিয়ে যা। দাদিমা, আমাদের এত আলিশান বাড়ি। সবই তো তোর জন্য রে পাগল। দাদিমা, আমার কলেজে এক মোটু আছে, সোনা মিয়া নাম, একেবারে ওর মতন নরম সোফাটা। ইস, একেবারে রাজমহল গো দাদিমা। আগে যদি তোমাদের খোঁজ পেতাম তাহলে কি ওই নোংরা বস্তিতে পৌঁছে মরতাম? বুঝলাম, কিন্তু এই সুন্দর ডেকোরেশন পিসটা ভেঙে ফেললে দাদু ভাই। তাতে কি হয়েছে দাদিমা? একটা করে ভাঙবো, একটা করে কিনবো, ঠিক আছে? একটা করে ভাঙবো, একটা করে কিনবো। সবই তো আমার, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই তোমার। এসো দাদু ভাই, ওপরে এসো। উপরে? উপরে কেন? আমাকে কি ছাদ ঘরে থাকতে হবে নাকি? ধুর পাগল, ওই দোতলায় তোর জন্য সুন্দর একটা বেডরুম সাজিয়েছি। ও কি বললে দাদিমা? উপরে আমার টাকার ঘরও আছে? চলো না, চলো, আমার ভালো লাগছে না। এটাই তোর বেডরুম? হ্যাঁ হ্যাঁ, মানে আমার? বাহ, ও বেশ বেশ। ও দাদিমা, তুমি আমাকে সুখের রাজ্যে, না না, একেবারে স্বর্গে তুলে নিয়ে এসেছো। তোমাকে আমি এখন কি করবো? ছাড় বলছি, ছাড়। কলেজের গুন্ডামির অভ্যেসটা এখনো ছাড়তে পারলি না। ও যাবে না দাদিমা, লাঠি থাক। জানো বাবাকে না আমি, নো বাবা, এখন থেকে ড্যাডি বলে ডাকবি। ও হাই সোসাইটির পিতাকে তো ড্যাডি বলে ডাকে না? দাদিমা, আমি ড্যাডিকে খুন করতে চাইনি। আমার ড্যাডি এখন কোথায় আছে, কেমন আছে বলো না দাদিমা। তোর ড্যাডিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। দাদিমা, দাদিমা,
দিদামণি, আয় আয়, ভেতরে আয়। না না, আমি ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিনি। বিশ্বাস করো দাদিমা, আমি দিশাকে অপমান করিনি। পাস্ট ইজ পাস্ট, যা হওয়ার তা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দিশা সিদ্দিকী বংশের মেয়ে, ওর বাবা কামাল উদ্দিন আমাদের জাহান গ্রুপের জেনারেল ম্যানেজার। আচ্ছা তাই বলো। দিশার বাবা তাহলে আমাদের জাহান গ্রুপের কর্মচারী? শাট আপ, আমার ড্যাডি কারো কর্মচারী নয়। দাদিমা, এই গুন্ডাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছো, আবার জাহান মঞ্জুরি কি করে ঢুকলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি বলি রবিন আমার দাদু ভাই। তোমার দাদু ভাই? রবিন তোর শাহেদ আঙ্কেলের ছেলে। কেন? বেগম সাহেবা, বিদেশ থেকে ছোট সাহেবের ফোন এসেছে। তুই যা। শাহেদ সিঙ্গাপুর থেকে ফোন করেছে, তোরা কথা বল, আমি আসছি। সুইট হার্ট, क्या चाले माले, क्या मस्ती चाले। তুমি দরজা বন্ধ করলে কেন? সেদিন কলেজের কমন রুমের দরজা বন্ধ করে আমি তোমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিলাম, তাই না? না না, বিশ্বাস করো, আমি তোমাকে একজন কর্মচারীর মেয়ে হয়ে বড়লোকি দাপট দেখিয়ে সেদিন এই রবিনকে ওই কলেজ থেকে মিথ্যে অপবাদ দিয়ে উৎখাত করেছিল। রবিন, আজ সেই অপমানের প্রতিশোধ যদি আমি নেই। রবিন, আমি না বুঝে সেদিন ভুল করেছিলাম। সেই ভুলের খেসারত আজ তোমাকে দিতেই হবে। রবিন, রবিন প্লিজ। নো, রবিন প্লিজ, রবিন আমার সর্বনাশ করো না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো গো। দাদিমা, দাদিমা, দাদিমা। দরজা খোল দাদু ভাই। রবিন, রবিন দরজা খোল দাদু ভাই। রবিন দরজা খোল। রবিন, রবিন দাদু ভাই। রবিন, কি রে, কি হয়েছে? দাদিমা, সেদিন আমি রবিনকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার নাটক করেছিলাম। আজ রবিন সত্যি সত্যি আমার ইজ্জত কেড়ে নিয়ে সেই নাটকের প্রতিশোধ নিতে চায়। দাদিমা, আমি ভুল করেছিলাম, আমাকে আমাকে ক্ষমা করে দাও। বেচারি তার ভুল স্বীকার করেছে দাদু ভাই, ক্ষমা করে দে। নো নো দাদিমা, অপরাধ করেছে আমার কাছে, আর ক্ষমা চাইবে তোমার কাছে? হবে না, হবে না। আমার কাছে দুহাত জোর করে এইভাবে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ রে দিদামণি, রবিন তো ঠিকই বলেছে, যা না। ওই গুন্ডাটার কাছে ক্ষমা চাইতে আমার বয়েই গেছে। ধানমঞ্জুরি নিয়ে এসেছে। রবিন গুন্ডা সন্ত্রাসী নয় ড্যাডি, রবিন শাহেদ আঙ্কেলের ছেলে। ওর মাও কি ওর সাথে এসেছে? না মাম্মি, সেদিন যদি জানতাম রবিন শাহেদ আঙ্কেলের ছেলে, তাহলে কিছুতেই ওকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিতাম না। দিশা, তোমার ঘরে যাও। তাহলে ঘটনাটা দাঁড়ালো শাহেদ সিদ্দিকীর অবর্তমানে জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী ওই রবিন সিদ্দিকী। বাবার মতো ছেলেরও পদসেবা করে তোমার বাকি জীবনটা কাটাতে হবে। হ্যাঁ শারমিন, আমার খেলা তো এখনো শেষ হয়নি। দাবার চালটা এবার বদলাতে হবে। থ্যাংক ইউ। বুঝেছো কামাল, যতদিন শাহেদ চিকিৎসা শেষে দেশে না ফিরছে, ততদিন রবিন সিদ্দিকী জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় কর্মকর্তা। দাদিমা, এই দাড়িওয়ালা লোকটিকে? ও কামাল উদ্দিন, ও আমাদের ম্যানেজার। Take it.
ফুল ফাইলটাও ধরতে পারলে না। ওহ লাভলি নট। আমি আমার অফিসের কোনো তৃতীয় শ্রেণী কর্মচারী গলায় তাই দেখতে চাই না। ওকে? রবিন, 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 তুই এসেছিস বাবা? রবিন, আমার রবিন। ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, ওরে তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, বুকের ধন তুই যে আমার বুকের মাঝারে, ওরে এসব কি রবিন? আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি তোমাকে উপহার দেব। এবার ফিতা কেটে উদ্বোধন করো। ইয়ে! এবার চলো। টেন টেনে, টেন টেনে, তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। যা যা যা। আহলান ওয়া সাহলান, স্বাগতম স্বাগতম, বুড়ি দাদি স্বাগতম। ইয়েস, এখানে দাঁড়াও। হ্যাঁ, এবার পর্দা টেনে আপনার উপহার গ্রহণ করুন, ইয়োর হাইনেস। আমার রক্ত মাংসে, আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান। রবিন, আমি তোর কাছে এমন উপহার আশা করিনি। বারে আমি যদি সিদ্দিকী বংশের মর্যাদা রক্ষা করতে তোমার সব শর্ত মেনে নিতে পারি, তাহলে তুমি কেন আমার একটা শর্ত মেনে নিয়ে আমার মাকে জাহান মঞ্জিলে প্রতিষ্ঠিত করতে পারবে না? অসম্ভব। যে শর্ত দিয়ে তোকে জাহান মঞ্জিলে নিয়ে এসেছিলাম সে শর্ত তুই লঙ্ঘন করছিস রবিন। মানে? মানে তোর মা তো দূরের কথা, জাহান মঞ্জিলে তার ছবিও কোনোদিন স্থান পাবে না। দাদিমা! আমি আশা করব ভবিষ্যতে আমার কোনো শর্ত তুই আর কোনোদিন লঙ্ঘন করবি না। বেগম মমতাজ জাহান, এই জাহান মঞ্জিলে আমি আমার মায়ের অধিকার তোমার কাছ থেকে আদায় করবই করব। হ্যালো। দিশা আছে? না, নেই, মরে গেছে। আহা, বড় ভালো মেয়ে ছিল দিশা। বলতে পারেন কি রোগে মরল মেয়েটা? প্রেম রোগ। রোগটা বড্ড ছোঁয়াছে। আমারও একই রোগ। চিকিৎসা করান? করাচ্ছি, সারছে না, রোগ আরো বাড়ছে। সেন্সলেস হয়ে যায় ঘন ঘন। অ্যাম্বুলেন্স ডেকে দিই? না, অ্যাম্বুলেন্সে হবে না, পালকি লাগবে। পালকি? দাদু ভাইয়ের নাস্তা, ভাইয়ের নাস্তা। দাদু ভাই, দাদু ভাই, তোমরা কে কোথায় আছো? দাদু ভাইরে বাঁচাও, দাদু ভাই গলা করে দিতেছে। রবিন, তুই কি করছিস দাদু ভাই? আজ রাতের মধ্যে দিশাকে বিয়ে করতে চাই, নইলে আমি আত্মহত্যা করবো দাদিমা। আমি কথা দিচ্ছি দাদু ভাই, তোর ড্যাডি ফিরে আসার সাথে সাথে আমি তোদের বিয়ের ব্যবস্থা করব। নো, আমি তোমার কোনো কথা শুনবো না। আজ রাতেই দিশার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে আত্মহত্যা করলাম কিন্তু। না 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 দাদু ভাই, তুই আত্মহত্যা করিস না। আজ রাতে তোদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক ঠিক, খুললাম কিন্তু। এখন বিয়ে আজ রাতে। ও বাবারে,
ডাক্তার? মনে হয় প্রচন্ড একটা মানসিক যন্ত্রণায় উনি আছেন, তাছাড়া শরীরও ভীষণ দুর্বল। দেখো ডাক্তার, এই জগৎ সংসার ওই বোনটি ছাড়া আমার আর কেউ নেই। ছিল একজন ভাগ্নে, চলে গেছে। আমার এই বোনটির যদি কিছু হয়ে যায় ডাক্তার। না না, অস্থির হবার কিছু নেই, আপনি বরং ওনাকে হসপিটালে শিফট করে দিন। রবিন, রবিন, উঠুন উঠুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হঠাৎ করে সবকিছু আমার প্ল্যান মোতাবেক হতে চলেছে। আমার ভাগ্যটা এবার সত্যি সত্যি বদলে যাবে। চলো। এসো। আরে রবিন গেল কোথায়? রবিন, রবিন, ছোড়াটার আর তর সইছে না। চলো দিদামণি। জি। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কেন রবিন? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন সিদ্দিকীর স্ত্রী হওয়া যায় না। রবিন, দিশাকে যদি তোর স্ত্রীর মর্যাদা নাই দিবি, তবে কেন তুই ওকে বিয়ে করেছিস? আমারও সেই একই প্রশ্ন দাদিমা। একদিন মিস্টার শাহেদ সিদ্দিকী আমার মাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই জাহান মঞ্জিলে এনে তুলেছিলেন, কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই জাহান মঞ্জিল থেকেই ঘাট ধাক্কা দিয়ে দিয়েছিলে। মনে আছে দাদিমা? ঠিক তেমনি ভাবে আমিও আমাদের জাহান গ্রুপের সামান্য একজন কর্মচারীর মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রবিন, কি চাস তুই? ভেরি সিম্পল। দিশার আগে এই জাহান মঞ্জিলের পুরাতন পুত্রবধূ মিস্টার শাহেদ সিদ্দিকীর স্ত্রী, মানে আমার মা, তার স্বীকৃতি চাই। দাদিমা, দোহাই দাদিমা, রবিনের মাকে তুমি স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনোদিন এই দারোয়ানের মেয়েকে মেনে নিতে পারবো না। আল্লাহর কসম দাদিমা, যতক্ষণ তুমি আমার মাকে স্বীকার করে এই জাহান মঞ্জিলে ফিরিয়ে না আনবে, ততক্ষণ দিশাকেও আমি এ বাড়িতে ঢুকতে দেব না। গেট আউট। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও দিশা। Just get the hell out of here! আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান। আমার জীবনটা নষ্ট হয়ে গেল ড্যাডি, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বল মা, কি হয়েছে? রবিন, রবিন আমাকে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? হ্যাঁ ড্যাডি, হ্যাঁ। দাদিমা রবিনের মাকে মেনে না নিলে রবিনও আমাকে মেনে নেবে না। তাই রে? জাহান মঞ্জিলে ঝড় উঠেছে। এই ঝড়ের মধ্যে রবিন সিদ্দিকীর সাথে আমাকে ফয়সালা করতে হবে। রবিন সিদ্দিকী, তুই আমার দিশার জীবন নিয়ে কেন
জুয়া খেলেছিস? সাহেব সিদ্দিকীর বিষয় সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলার চেষ্টা করেছেন তার খেসারত আপনাকেই দিতে হবে মিস্টার কামাল উদ্দিন। ইউ আর ফায়ার। আপনার মতো কর্মচারী এই অফিসে কোনো প্রয়োজন নেই। গেট আউট। রবিন, এর পরিণাম বড় ভয়ঙ্কর। আচ্ছা, আমি খুব ভয় পেয়ে গেছি জানেন। বেরো, বেরো বলছি। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে মালিকের সাথে কি করে কথা বলতে হবে তা জানিস না? Get up, you bugger! আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমিও দেখে নেব। ধাক্কা মারছে, হ্যাঁ, উৎখাত করছে আপনার মতো ভদ্রলোকের বাচ্চারে। এই, যাওয়ার কোনো জায়গা না থাকলে আইসেন আমার গরিবের বস্তিতে। আপনার একটা জায়গা দেওয়া যায় কিনা ভাইবা দেখুন নে। মামা, হ্যাঁ, তোমার কাছে আসছি, তবে ভাই বোন তোমার মার হয়ে ওকালতি করতে আসছি। জীবনের এই পর্যায়ে আইসা একটা হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব? কিসের হিসাব? না কিছু না, জগা ইয়ে, যদি মন চায় তোমার মার একবার দেখতে যাইও। নিরাময় হাসপাতালে 201 নম্বর বেডে আছে, এখনো জ্ঞান ফিরে নাই। সে যায়, মায়ের কাছে ফিরে যায়। নিরাময় হাসপাতাল। মা, মা গো, কি হয়েছে তোমার? মা, কথা বলো, কথা বলো মা। মা, রোগীকে এই মুহূর্তে বিরক্ত করা ঠিক হবে না। ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মা? বলুন প্লিজ। আপনার মা যাতে সুস্থ হয়ে ওঠেন সে চেষ্টাই আমরা করছি। প্লিজ ওকে বিরক্ত করবেন না। সিস্টার, স্যার, এসো। বিশ্বাস করো মা, আমি তোমার সাথে বেইমানি করিনি। আমি আমার সুখ, শান্তি, অর্থ আর অভিজাত্যের মোহে দাদিমার কাছে যাইনি। তোমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আমি জাহান মঞ্জিলে ঢুকেছি মা। কিন্তু আজ তোমার যদি কিছু একটা হয়ে যায়, আজ তোমার যদি কিছু একটা হয়ে যায় মা, কসম তোমার ওই জাহান মঞ্জিল আমি I swear। বস, কোন হাসপাতালের কথা বলছেন? নিরাময় হাসপাতাল। নিরাময় হাসপাতাল থেকে রবিনের মাকে তুলে নিয়ে জমিদার বাড়িতে নিয়ে যা। বেগম মমতাজ জাহান, কোথায় তুমি? বেরিয়ে এসো। আজ তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে চাই। আমি কি তোকে এ বাড়িতে এনেছিলাম গুন্ডামি করার জন্য? আরে আমি তো ছোটখাটো গুন্ডামি করছি, আর তোমরা তোমরা তো গুন্ডাদের সর্দার। বলো, কিসের এত অহংকার তোমাদের, যার কারণে আমার মা আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে? আমার মাকে বঞ্চিত করে আমাকে নিয়ে বংশের গৌরব দেখাতে চাও? পারবে না। আমার মাকে আজ তোমাদের স্বীকার করে নিতেই হবে। চুপ কর রবিন, তুই আমার দেয়া শর্তের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আরে রাখো তোমাদের শর্ত। আজ আমার মায়ের অধিকার আর তার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি ধুয়ে মুছে সাফ করে দেব। আমার সাথে হাসপাতালে চলো। না, হাসপাতালে গিয়ে আমার মাকে তোমার পুত্রবধূর স্বীকৃতি দিয়ে আজ বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। তোর মা হাসপাতালে মরে গেল, তার লাশ পর্যন্ত কোনোদিন এ বাড়িতে স্বীকৃতি পাবে না। বেগম মমতাজ জাহান, আমার মায়ের অধিকার ফিরিয়ে না দিলে আজ আমি তোমাদের নাম নিশানা সব তুলোর সাথে মিশিয়ে দেব। এসো, এসো আমার সাথে। রবিন, রবিন, না, না, রবিন, 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 দরজা খোল, রবিন। বেগম মমতাজ জাহান, আজ তোমাদের অহংকার, শান, শওকত আর প্রাচুর্য সব ভেঙে আমি তছনছ করে দেব।
কি করছো এখানে? তুই তোর মতো খুনি সন্ত্রাসী কি করে বাড়িতে ঢোকার সাহস পায়? খুনি সন্ত্রাসী তো আপনি। আপনি গরিবের বস্তির উপর বুলডোজার চালিয়ে শত শত মা বোনে বেঁচে থাকার আশ্রয় কেড়ে নিতে চেয়েছিলেন। তাই আজ আপনাদের এই অহমিকার অট্টালিকা ভেঙে চুড়ে এই ধ্বংসস্তূপের উপর গরিবের বস্তি গড়ে তুলব। আমাকে বাধা দিও না মা, আমি এই গুন্ডাটাকে আজ শেষ করে ফেলবো। না সাহেব না, আমার দাদু ভাইকে আর মারিস নে, এ বংশে রক্ত আর ঝরাস নে। বংশের রক্ত? দাদু ভাই, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা হ্যাঁ, রবিন তোর ছেলে। মা, তুমি না বলেছিলে আশার দুর্ঘটনায় মারা গেছে? মিথ্যে বলেছিলাম। বৌমাকে আমি আমি দাদিমা, দাদিমা, আঙ্কেল জলদি নিরাময় হাসপাতালে চলুন। ড্যাডি তার গুন্ডা দল দিয়ে আন্টিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের পুরনো জমিদার বাড়িতে। আপনারা পালাবেন না। ভাই সব সাহায্য করুন। ভাই সব, এই অ্যাম্বুলেন্সের ভেতরে এক অসুস্থ মা। ভাই সব, সন্ত্রাসীরা এক অসুস্থ মাকে ধরে নিয়ে যাচ্ছে। ভাই সব, একদল সন্ত্রাসী অ্যাম্বুলেন্সের ভিতরে। আপনারা রুখে না দাঁড়ালে এদের স্পর্ধা বেড়েই চলবে। ভাই সব শোনেন, ভয়ে পালাবেন না। এই অ্যাম্বুলেন্সের ভিতরে এক অসুস্থ মা, একে বাঁচান। ভাই সব, এই যে একে দাঁড়ান। ভদ্রলোকের বাচ্চা। মা, রবিন, আমাকে ছেড়ে আর কখনো যাসনি বাবা। না মা, চল চল এখান থেকে চল। আশা, আশা তুমি যেও না। সেদিন আমার মা ব্যাংককে ফোনে আমাকে জানিয়েছিলেন তুমি নেই। ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। হ্যাঁ, ক্ষয়ে যাওয়া জমিদারের ফিটফাট আর মিথ্যে বড়লোকের মান রক্ষা করতে আমি তোমাকে সেদিন অস্বীকার করেছিলাম। আজ বুঝতে পারছি সব ভুল, সব মিথ্যে বৌমা। আপনাদের মতো অহংকারী শাশুড়ির মুখে নারীর চিরকাম্য আদরের ডাক বৌমা মানায় না বেগম মমতাজ জাহান। আপনি শাশুড়ি নামের কলঙ্ক। সরে দাঁড়ান, আমার রবিনের পথ আটকাবেন না। তোমরা যেও না বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, এ আপনি কি করছেন? উঠুন বৌমা, আমার সব মিথ্যে অহংকারের পতন হয়েছে। আমি হেরে গেছি, হেরে গেছি তোমার আদর্শ, তোমার সততা আর তোমার শিক্ষার কাছে। বৌমা, বৌমা, আমাকে মাফ করে দাও। বৌমা, মা। কই জাহান মঞ্জিলের বৌমা কোথায়? এসো। নাও। কই জাহান মঞ্জিলের বৌমা কোথায়? এসো না। মামা, এই নাও 10 লাখ টাকার চেক। এটা দিয়ে গরিবের বস্তিতে আলী ভাই অ্যাপার্টমেন্টে কাজ শুরু করে দাও। থাক মামা, আমার বস্তির লোকগুলোকে কাজ করে খেতে দাও। টাকা দিয়ে ওদেরকে অলস বানিও না। মার দিকে খেয়াল রাখিস। চলি। পিঁপড়া খাইলো বড় লোকের ধান, ও মামা রে
পিঁপড়া খাইলো বড় লোকের ধান। না রে ভাগ্নে, পিঁপড়া খাইলো ধনির অহংকার। ও সোনা রে, পিঁপড়া খাইলো ধনির অহংকার। পিঁপড়া খাবে বড় লোকের ধন। ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন।